আজকে শুরুয়াতটা করব আপনাদেরকে একটা প্রশ্ন করে। আচ্ছা বলুন তো, স্টুডিওতে কারা কারা ফটো তুলেছেন? ছোটবেলার স্মৃতি আছে কি যে স্টুডিওতে মা বাবার হাতে ধরে যেতেন? আমার মনে আছে ছোটবেলা আমাদের তিন ভাই বোনকে না মা প্রতি বছর নিয়ে যেত। হ্যাঁ, মাই স্পেশালি নিয়ে যেত, যেহেতু বাবু তো বিজনেসম্যান ছিল, অতটা মানে সময় পেত না। মা ঠাকুমাকে নিয়ে বা মাসি যদি ঘুরতে আসতো মাসিদেরকে নিয়ে তিন ভাই বোনের কিন্তু ফটো তুলতো। ইনফ্যাক্ট সরস্বতী পুজোয় আমি যখন বন্ধু বান্ধবীদের সঙ্গে বেরোতাম তখনও কিন্তু একটা ফটো স্টুডিওতে মানে ম্যান্ডেটরি, এটা তুলতেই হবে। অ্যান্ড অলসো যখন আমার মনে আছে আমার প্রথম কলেজে যাই, তখন মানে চার বান্ধবী ছিলাম, তখনও কিন্তু ফ্রেশার্স এর সময় আমাদের কলেজের পাশে একটা ছোট্ট স্টুডিও ছিল, সেখানে গিয়ে কিন্তু আমরা ফটো তুলি। কেমন লাগে না, নস্টালজিক ফিলিং একটা কাজ করছে না? স্টুডিও, ফটো স্টুডিও কোথায় গেল আজ? সেই স্টুডিও ক্যামেরা মনে আছে? ক্যামেরাগুলি যে এরকম ভাবে এরকম করে তাকান, ওদিকে তাকান, এদিকে হাসুন, হ্যাঁ একটু হাসুন, চিজ। হয়তো চিজ ওয়ার্ডটা এখনো ক্যামেরা মানে ফটো তুলতে, মোবাইলে ফটো তুলতে গেলে বলি, বাট স্টিল ওই ফিলিংটা কোথাও হারিয়ে গেছে। ক্যামেরার রিলের কথা মনে আছে? আচ্ছা, আজকে কেন এসব কথা বলছি? আজকে ভৌতিক ঘটনাই শোনাবো, কিন্তু প্রচন্ড একটা মর্মান্তিক ঘটনা। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হলেও নিজের নামকরণটা উনি নিজেই করে দিয়েছেন, বাবলু বলে বলেছেন, বলছে জায়গাটা কোথাও বলো না, কারণ এটা না প্রচন্ড ইমোশনাল গো। আমরা এই ঘটনাটা যে ঘটেছিল আমরা কিন্তু প্রচন্ড ইমোশনালি জড়িত। বাট তুমি তো সবসময় একটা মেসেজ দাও, অ্যান্ড আমার মনে হয় যে এই মেসেজটা আমার মাধ্যমে সবাই পাক। তো শুরু করছি আর ভনিতা না করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও দুটো ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা এরকম ঘটনা পাঠাতে ইচ্ছুক পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল। রিকোয়েস্ট করবো দুটোকে ফলো এবং লাইক করে রাখুন, সেখানে ইনবক্স করতেই পারেন, ওখানে ছোট ছোট রিল দিতে থাকি। আমার সেকেন্ড চ্যানেল জীবনের 1001 গল্প, সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। চলুন আর কথা বলবো না, আগে বাবলু স্যারের ঘটনাটা শেয়ার করি। তো বাবলু স্যারের বাবারা, হ্যাঁ বাবলু মানে স্যারের বাবারা দুই ভাই। তো মানে ওরা না একটা শহরতলি অঞ্চল, মানে গ্রাম্য অঞ্চল, তখন গ্রামের পরিবেশই বলতে পারো। হ্যাঁ, তো মানে ওদের বাড়িটা কেমন বলতো, একদম বাজার লাগোয়া। হ্যাঁ, আর ওই বাজারেই তোমার স্যারের দাদুর দোকান ছিল। হ্যাঁ, স্যারের দাদুর দোকান ছিল, ওই যে ওটার মধ্যে না সবকিছু পাওয়া যেত। যেমন তোমার তুমি প্রেসার কুকারও পাবে, চাল ডালও পাবে, শাড়িও পাবে, মানে সবকিছু। মানে হাট বার তো সবসময় বসে না, তো ওদের দোকানে মোটামুটি সবাই সবকিছু পাওয়া যেত বলে গ্রামের মানুষের কিন্তু চাহিদা ছিল, এবং পার্শ্ববর্তী গ্রাম থেকেও এর দোকানে কিন্তু কাস্টমার ছিল। আর দাদুর বিজনেসটা দেখতেন হলো স্যারের বাবা আর কি, ছোট কাকা দেখতেন না, কারণ ওনার ইন্টারেস্ট একটু আলাদা ছিল। উনি হলো ওই ক্যামেরা, ঠিক আছে, স্টুডিও। বললামই যেহেতু ওনাদের বাড়িটাও পুরোপুরি বাজার এলাকায়, তো ওনার বাড়ির পাশের এক কোণে, মানে ধরো বড় বাড়ি তো গেট আছে, এক কোণে না উনি একটা স্টুডিও বানিয়েছিলেন। হ্যাঁ, তো মোটামুটি বলছিল মানে বাবলু স্যার যেটা আমাদেরকে বলেছেন যে মোটামুটি খারাপ চলছিল না রুমকি, খুব ভালোই চলছিল কাকার। আর তখন তো স্টুডিওর রমরমা, আর আমাদের গ্রামে অত স্টুডিও না ছিল না, ওই কাকারই স্টুডিও ছিল। ইনফ্যাক্ট আশেপাশের মানুষরা যেন কাকার স্টুডিওতে ফটো তুলতে আসতো। আর সবচেয়ে থেকে প্লাস পয়েন্ট, আমাদের বাজার এরিয়াতে আমাদের দোকানটা ছিল, মানে কাকার স্টুডিওটা ছিল। হয় না, এক একজনের দেখবে এক একটা প্যাশন থাকে, যেমন স্যারের বাবার বিজনেস প্যাশন ছিল, আর মানে বাবলু স্যারের কাকার হলো এই প্যাশন, ফটোগ্রাফি করবে, হয় না এক একটা প্যাশন, ওটাই উনি ওনার প্রফেশন বানিয়ে নেন। তো মোটামুটি খারাপ আসতো না। তো আগে তো অতটা চল ছিল না জানো, এখন যেমন ফটো, এখন কেন মানে আমার পিসির বিয়েতে, আমি তখন ক্লাস 4-এ পড়তাম, আমার যখন পিসির বিয়ে হয় তখনও কিন্তু ফটোগ্রাফার ডেকে এনে তোমার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা হতো। কিন্তু মুষ্টিমেয় সবাই নয়, সবাই কিন্তু এই যে বলে না এই জামাইবাবুর কোডাক ক্যামেরা আছে বা ওই ক্যামেরা আছে, ওই ক্যামেরা দিয়েই হয়ে যাবে। তো গ্রাম অঞ্চল তো বুঝতেই পারছো, কিন্তু তথাপিও মাঝে মধ্যে হয় না, এদের মধ্যেও তো বিত্তবান ফ্যামিলি থাকে, তো ওরা কিন্তু ডাক দিতেন, মোটামুটি ভালোই চলছিল। স্যার এটাও বলেছেন, ইনফ্যাক্ট কলকাতা এবং দিল্লির থেকে কিন্তু জানো রুমকি, কাকা কিন্তু লেটেস্ট তখন যে ভালো ভালো ক্যামেরাগুলি, হ্যাঁ ওগুলিও নিয়ে এসছেন। তারপর হলো হ্যান্ডিক্যাম তখন বেরিয়েছিল, মানে এত বড় ক্যামেরা ইয়ে করতে মানে অসুবিধা হয়, হ্যান্ডিক্যামও নিয়ে এসছে শুট করার জন্য। কিন্তু জবের থেকে মোবাইলটা আসলো না রুমকি, আস্তে আস্তে কাকার কিন্তু বিজনেস ড্রপ হওয়া শুরু করলো। মানে
চলতে চলতে মানে হয় না যে আস্তে আস্তে ধরো মোবাইলটা তোমার ওই ব্ল্যাকবেরি বা নোকিয়া N72 ওগুলির মধ্যে ফটো তোলা যেত। তো যেখানে তুমি ফটো তুলে আসবে, তারপর ডেট দেবে, অমুক ডেতে আসো, পয়সাও দিতে হবে, সঙ্গে সঙ্গে তুমি দেখতেও পাচ্ছ না, ওয়াইরস মোবাইলে তুমি সঙ্গে সঙ্গে তুলে দেখতে পাচ্ছ। কোথাও না কোথাও এই প্রফেশনটা বড় জোর ধাক্কা খেলো। হুম। সবচেয়ে থেকে ধাক্কা খেলো হলো কাকাই। কাকাই তথাপিও মানে ফাইট করে যাচ্ছিলেন, মানে দামটা কমিয়ে দিয়েছেন যাতে সবাই আর কি বিয়ে শাদিতে বা জন্মদিনের পার্টিতে যাতে ডাকে। বাট বললাম না, পরিবেশটা একটু গ্রাম্য পরিবেশ ছিল, ওখানে থিঙ্কিংটা একটু আলাদা ছিল শহরের মানুষের। মানে এখন যদিও মানে সবই একাকার হয়ে গেছে, শহর গ্রাম বলে কোনো আলাদা ছিল না, বাট স্টিল তখনকার দিনে কিন্তু একটা ডিফারেন্সিয়েট মানে একটা ডিফারেন্স ছিল, ডিফারেন্সিয়েট করতো মানুষ। তো একবার কি হয়েছে, ওনার পার্শ্ববর্তী গ্রামের একজন থেকে মানে উনি ইয়ে করেছেন, ওনাকে বায়না দিয়েছেন যে অমুক দিতে তুমি ভিডিও করবে প্লাস ফটোগ্রাফিও করবে, যাই হোক একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে। কিন্তু বিয়ের ধরো 1 সপ্তাহ আগে ওরা ক্যান্সেল করে, ওরা শহর থেকে আরো লেটেস্ট তোমার যার কাছে ডিজিটাল ক্যামেরা, তখন সোনির ডিজিটাল ক্যামেরাগুলি যে বেরিয়েছিল ওইগুলি আর কি আছে ওই লোক ভদ্রলোকের কাছে, তো শহর থেকে ওনাকে বুক করেছে। তো এই ধাক্কাটা কোথাও না কোথাও কাকা যেন নিতে পারেনি। ওর বাবা আর দাদু কিন্তু বলেছিল, হ্যাঁ, যে তুই বিজনেস জয়েন কর, তোর এখান থেকে বেশি তো আমার এখান থেকে তুই মানে এখানে যা ইনকাম করিস এক মাসে 1 সপ্তাহে আমাদের দোকান থেকে ইনকাম করে নিতে পারবি, তুই ছাড়, দুই ভাই মিলে আরো রমরমা আরো বাড়াই বিজনেসটাকে। তো বাবা এবং দাদু কিন্তু কাকাকে সাপোর্ট দেওয়ার প্রচন্ড চেষ্টা করছে, বাট উনি না মনে মনে পুরো ভেঙে গেছেন, মানে থম মেরে মানে একটা ডিপ্রেশন হলে, দেখো এখন তো আমরা বাইপোলার ডিসঅর্ডারের কথা জানছি, ডুয়েল পার্সোনালিটি, কত রকমের টার্ম চলে এসছে। তখন তার অত টার্ম ছিল না, মানুষ কিন্তু জিনিসগুলিকে অতটা পাত্তাও দিত না। আচ্ছা একটু মন খারাপ হয় তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, কিছুদিন পরে ঠিক না হয়ে ওটা তো আরো বেশি গুরুতর খারাপও হতে পারে, যেটা হয়েছিল বাবলু স্যারের কাকার সঙ্গে। উনি কোথাও না কোথাও জিনিসটাকে নিতে পারেনি গো। এবং সেই স্টুডিওতেই বুঝতেই পারছো ইউটিউব প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু ওয়ার্ড ইউজ করতে পারি না, আর হয়তো করা উচিত না, সবাই বুদ্ধিমান বুঝেই যাবে তোমরা যে উনি একটা কাণ্ড করে বসলেন। পরের দিন সকালে তো মানে মানে সবাই তো ভাবতেও পারেনি এই জিনিসটা হবে। ওনার রুমে যখন পাননি, খুঁজতে খুঁজতে যখন স্টুডিওতে যান, স্টুডিওতে ওনাকে ওই রকম বিভীষণ অবস্থায় ওনারা আবিষ্কার করেন, বুঝতেই পারছো। আহ খুবই খারাপ কন্ডিশন ছিল। তো ওনার মানে হয় না অপমৃত্যু তো 4 দিনে হয়েছে, এবং ওর বাবা, ওনার বাবা আর কি মানে বাবলু স্যারের দাদু, হ্যাঁ, উনি ঘরটাকে বন্ধ করে ওনার ছোট ছেলের স্মৃতি হিসাবে ক্যামেরাগুলি সব যত্ন টত্ন করে রেখেছেন আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, এই মৃত্যু হওয়ার সব রিচুয়ালস এর পরেই পড়েছিল একটা অমাবস্যা। অমাবস্যার দিন, যেহেতু বললাম গ্রামের পরিবেশ বুঝতেই পারো, আমাদের এখন যেমন আমরা কি হয় প্রত্যেকটা ফ্ল্যাটে অ্যাটাচ, ফ্ল্যাট কেন বাড়ি ঘরেও অ্যাটাচই এখন চলে এসছে, আগে কিন্তু অ্যাটাচ ছিল না, তোমার একটু মানে দূরে ছিল। তো ওয়াশরুমের থেকে মানে রাত্রে হলে পিন ড্রপ সাইলেন্ট হয়ে যায়, তো একটু শব্দ হলেও কানে আসে, এবং ওয়াশরুম থেকে তুমি বেরোনোর পর কলতলায় যেই দাঁড়াবে মানে তোমার বাবলু স্যারের কাকার স্টুডিওটা দেখা পড়ে। তো ওই ওনার দাদুর ছিল একটু মানে ডায়াবেটিস এর প্রবলেম, তো ঘন ঘন মানে প্রস্রাব করতে যেতেন। তো হঠাৎ দেখে কি স্যারের মানে কাকার স্টুডিও থেকে আওয়াজ আসছে, হ্যাঁ, টুকটাক টুকটাক করে আওয়াজ আসছে, যেমন মানে যা নড়াচ্ছে ঠড়াচ্ছে। তো উনি ভেবেছেন কি হলো, কোনো কিছু ঢুকলো কিনা, উনি একা সাহস না পাওয়াতে ওনার বড় ছেলেকে ডেকে নিয়ে আসেন। বড় ছেলেকে যখন ডেকে নিয়ে আসেন দেখে সব থেমে গেছে, তথাপি স্টুডিও খুলে লাইট টাইট জ্বালিয়ে সব দেখেছে, বলছে না সব ঠিকঠাক আছে, খালি মানে জিনিসগুলি মানে কি ধরো ওই স্ট্যান্ড হতো না, একটা ক্যামেরা তোলা স্ট্যান্ড থাকতো, তারপর ছাতি লাগানো থাকতো মনে আছে, ওইগুলি যেমন এক জায়গায় রাখা ছিল, ওগুলি হয়তো মিসপ্লেস হয়ে গেছে। তো ওরা ভেবেছে হয়তো বাড়ির মহিলারা পরিষ্কার করতে ঢুকেছিল, তাই হয়তো মানে মানে এক জায়গা থেকে আরেক জায়গা করে দিয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, এটাকে ওরা ইগনোর করে গেছে ব্যাপারটাকে। ঠিক আছে, তো বাবলু স্যার যেটা বললে যে প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমা, তুমি এখন আমাকে যদি জিজ্ঞেস করো প্রত্যেক দিন কেন হয় না সেটা আমিও জানি না, এবং আমার দাদুও জানতেন না। পূর্ণিমা এবং মাসের মধ্যে 2টো দিন, পূর্ণিমা এবং অমাবস্যায় স্টুডিও থেকে না প্রচন্ড আওয়াজ আসতো। একবার কি হয়েছে, কাকু মারা যাওয়ার 2 মাস পর সেই কোন একটা আর কি ছিল, পূর্ণিমা বা অমাবস্যা এদের মধ্যে একটা কিছু ছিল। তো ওই দাদু ওয়াশরুমে বের হয়েছেন, তো উনি না আওয়াজ শুনে না চুপ করে দাঁড়িয়ে গেছেন, কারণ ডেকে আনতে গেলে তো এটা বন্ধ হয়ে যায়। একটু পরে উনি শুনছেন স্পষ্ট ওনার ছোট মৃত ছেলের আওয়াজ, এবং বলছে যে এদিকে তাকান, একটু হাসুন, এই যে এদিকে মুখটা এদিকে করুন, এই সাইড এই সাইড।
ওইদিকে তাকান। যেমন ইনস্ট্রাকশন দিত না ফটোগ্রাফাররা ফটো তোলার সময়, এক্স্যাক্টলি ওই রকম ইনস্ট্রাকশনের আওয়াজ, উনি স্পষ্ট শুনলেন যে ওনার ছোট ছেলের আওয়াজ। উনি চুপচাপ করে কতক্ষণ দাঁড়িয়েছেন, উনি মানে এটা ঠাহর করতে পারেননি, তখন সময়ের জ্ঞানও ছিল না। উনি চুপচাপ ওনার বড় ছেলেকে ডাকলেন। অ্যাজ ইউজুয়াল বড় ছেলে আসার পর কিন্তু কোনো কিছু শুনেনি। তখন বাবা বলছে, আমি স্পষ্ট ওর কথা, এই প্রথমবার ওর গলা শুনলাম। ও যেমন ওই যে কাউরে ফটো তোলার সময় যেমন বলে না যে এদিকে তাকাও ওদিকে তাকাও একটু হাসো, এক্স্যাক্টলি ওই কথাগুলি বলছিল। তখন মানে ওনার মা তো জীবিত ছিল, কেঁদে কেঁদে বলছে যে ছেলেটা মায়া কাটিয়ে যেতে পারেনি হয়তো, হ্যাঁ একটা ভুল স্টেপ নিয়ে নিয়েছে। তো তখন বাবলু স্যারের বাবা বললেন যে বাবা কাউকে পুরোহিতকে ডাক, ওনাকে সব কথা বলো যে এরকম এরকম, আমরা তো ওগুলি কিচ্ছু জানি না, আর এর আগে আমাদের বংশ এরকম কিছু হয়নি, তো ওইগুলি তো আমাদের জন্য নতুন, পুরোহিতকে খবর দাও। তো পরের দিন সকালে পুরোহিতকে খবর দিয়েছে এবং সব কথা ভাঙিয়ে বললো। তখন উনি বললেন যে দেখো অতৃপ্ত আত্মা তো অনেক সময় মানে ও যে কাজটাকে ভালোবাসতো, প্যাশনটাকে ভালোবাসতো, ওটাকেই আবার মানে ওটাকেই হয়তো আবার রিক্রিয়েট করছে আর কি। আমি ইংলিশে বললাম, উনি ডেফিনেটলি ইংলিশে বলেন, উনি বাংলাতেই বলেছেন, হ্যাঁ আমি সুবিধার্থে বলে দিলাম আমার। তো ওটাই চেষ্টা করছে। তো তুমি একটা কাজ করো, ঘরটাকে বাঁধিয়ে রাখি, হ্যাঁ বাঁধানোর পর হয়তো তুমি আর কিছু শুনবে না, কিন্তু ওর মৃত্যুর 1 বছর পর তুমি প্রেত শেলাতে গিয়ে ওর পিণ্ডদানটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু ওর অতৃপ্ত আত্মা ঘুরতে থাকবে। তো উনি পুরোহিত মশাই পুরো ঘরটা বাঁধিয়ে দিয়েছেন শান্তির জল ঠল দিয়ে, মানে ওনার স্টুডিওটা, ওনাদের বাড়িটাও বাঁধিয়েছেন। তারপর অবশ্য আর কোনো প্রবলেম হয়নি, ওই 2 মাসে ওই প্রবলেম হয়েছে। তারপর নাকি নিজের ছেলের পিণ্ডদান করতে বাবা গেছিলেন, বাবার সঙ্গে, মানে বাবা তো একা যাননি, ওরা পুরো ফ্যামিলি গেছিল। তো তারপর থেকে আর কোনো প্রবলেম আর হয়নি। তো যেটা আমি বললাম বাবলু স্যার কেন আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করছে, তো বলছে রুমকি আমাদের কখনো কখনো মনে হয় না মানে কিছু একটা করে বসে থাকলে এই তো জীবন থেকে ছুটকারা পেয়ে যাব, আর কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা এটা ভুলে যাই, জীবন আমরা যদি জীবিত থাকি এই প্রবলেমটাকে না সলভ করার আমাদের কাছে রাস্তা আছে, সলিউশন কিছু না কিছু পেয়ে যাব। নানা রকম আমরা মানে হাতড়াতে পারবো, কিন্তু একবার এই স্টেপ নিলে তখন হাজার চেষ্টা করলেও কি সেটা ফেরানো যাবে, সলিউশন বের করা যাবে? আমি যদি মৃত্যুর পর পস্তাই কেন করলাম, সেটা ঠিক করার কাছেও তো আমার কাছে কোনো অপশন নেই। আছে কি অপশন? একদমই নেই। তো ওটার জন্য উনি শেয়ার করেছেন যে এইসব কাজ করার থেকে সলিউশন বের করো, প্রত্যেকটা প্রবলেমের কিন্তু সলিউশন আছে। বাবলু স্যার আমাকে এমন করে বলেছেন যে রুমকে আমি হলপ করে লিখে দিতে পারি, আমি রিটেন নিয়ে নাও, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে। কারোর খুব তাড়াতাড়ি চলে আসে হাতে, কেউ একটু দেরি হয়, কারো সলিউশনটা হাতে আসতে একটু দেরি হয়, সলিউশন কিন্তু আছে। একটু ধৈর্য, একটু সবুর করে আমাদের সেটার ওয়েট করতে হবে, আর খুঁজতে হবে, হাতড়াতে হবে, জিজ্ঞেস করতে হবে, খুঁজতে হবে, খুঁজলেই তো ভগবান পাওয়া যায়, সলিউশন পাবো না? একদমই ঠিক। খুবই মর্মান্তিক একটা ঘটনা হলেও স্যার যেটা আমাদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে বলেছেন, সত্যি মন ছুঁয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। আরো যদি ঘটনা থাকে পাঠিয়ে নেবেন। হ্যাঁ, ঘটনা প্রস্তুত, এই যে বলি যে ভৌতিক ঘটনা ভয় দেখানোর জন্য শুধু শোনাই না, কিন্তু আমি শোনাই এর থেকে যাতে আমরা শিক্ষা পেতে পারি। প্রবলেম তো দেখেছো সবার জীবনেই থাকে, কিন্তু প্রবলেমটাকে সলভ করতেও আমাদের হবে, এটাই হয়তো জীবন, তাই না? তো কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা, তোমরা কিছু শিখলে বা তোমাদের মতে কি। আর যারা ঘটনা পাঠাতে চাইছো পাঠিয়ে দাও। আর আজকে একটা ট্যাগলাইনটা আমি বলিনি, ট্যাগলাইনটা বলে নেই যে কথায় বলবো পুত্রা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক দাদু ঠাকুমার মুখে গল্প শুনে যেটা হতো সেই ফিলিংটা ফিরিয়ে দেওয়া। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। না জীবনের 1001 গল্প দেখতে ভুলবেন না, সেখানেও কিন্তু আমার কালেক্ট করা ঘটনা দিচ্ছি, আপনাদের ঘটনাও আসছে, সেটাও শুট করবো। আচ্ছা শুরু করছি তাহলে নেক্সট ঘটনা। এটা এসছে আমাকে, আমার 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 কাছে এসছে হলো পাটনা, বিহার, পাটনার থেকে। ঠিক আছে, পাটনার একটু আউটস্কার্টসে ওনারা থাকেন, ওনারা বাঙালি, বাট কর্মসূত্রে ওনারা প্রায় অনেকদিন ধরেই পাটনাতে আছে, মানে ওনার হাজবেন্ড বিজনেস করেন। ওনার বাড়িটা বললামই পাটনার একটু শহরে একটু আউটস্কার্টসে। হ্যাঁ, তো ওনার নাম হলো সুস্মিতা দি। তো সুস্মিতা দি আপনার ঘটনায় এখন শেয়ার করবো, ছোট্ট হলেও ডেফিনেটলি, আমি তো বলেছি এখানে ছোট্ট ঘটনাও শেয়ার করা হয়। তো ওনার যে পার্শ্ববর্তী একটা বস্তি টাইপের আছে, ওখানে অনেক মানে হয় না যে মানে পুরুষ লোকরা প্রবাসে যায়, ওখানে মানে বিজনেস করে, বছরে 1-2 বার আসে ফ্যামিলির সঙ্গে দেখা করতে। তো এরকম বলে ম্যাক্সিমাম তুমি পেয়ে যাবে এই বস্তিটাতে। তো একজন মানে ফুচকা আলার ঘটনা শেয়ার করেছেন, উনি মুম্বাইয়ে আর কি ফুচকা বিক্রি করতে, মানে ওখানে ওনার বিজনেস আর কি, মাঝে মধ্যে আসেন। তো ছট পূজাতে তো আসে, আর কিছু কিছু মানে বছরে আর কি ছট পূজা মাস, তারপরে আরেক মানে আর বছরে যে কোনো সময় আসে আর কি। হ্যাঁ, কিন্তু ছট পূজার পরে তোমার ধরো মুম্বাই তো অ্যাকচুয়ালি ওরকম ঠান্ডা কখনোই পড়ে না। হ্যাঁ,
ছট পূজার পরে তোমার উইদিন 1-1.5 মাসের পরে দেখি লোকটা আবার হঠাৎ এসে গেছে, লোকটা পুরো শুকিয়ে গেছে, কেমন মুখটুক কেমন। তখন মানে ওনার ওয়াইফ আর কি এই সুস্মিতাদির অনেক হেল্প করেন মানে কি, সুস্মিতাদির হাজবেন্ড তো বিজনেস করেন, ওনার ছোট ছোট বাচ্চা, মানে আমি ডোমেস্টিক হেল্পের কথা বলছি না, মানে হয় না যে চলো বাজার বাজার একটু চলো আমার সঙ্গে, বাজার চলো, এগুলি টুকটাক, এসে একটু হাতে হাতে সবজি টুবজি কেটে ফেটে দেওয়া। তো সুস্মিতা দি ওরকম ভাবে তো পয়সা দিয়ে কোনোদিনও ইয়ে করেন না, এটাকে ওনাকে অসম্মান করা হবে। তো সুস্মিতা দি বলছেন যে ছট পূজায় ওদের প্রত্যেকটা পরিবারের সঙ্গে জন্য ড্রেস দেই, ওদের জন্মদিনে বাচ্চাদের জন্য গিফট দেই, হ্যাঁ। তো একটা ভালো রিলেশন আর কি। তো বুঝতেই পারছো যে ওই রকম ডোমেস্টিক হেল্পার নয় কিন্তু, হ্যাঁ। তো ওনার ওয়াইফের সঙ্গে তো ভালো পরিচয়, তো উনি বলছে কি ক্যা, মানে উনি তো বেশ খুব সুন্দর হিন্দি বলে ওদের মতো, হ্যাঁ। কা হুয়া রে, হ্যাঁ, তোমার হাজবেন্ড এখন দেখি এসছে, কি হয়েছে তোমার, ইয়াদে চলে এসছে পতি, হ্যাঁ। তো বলছে যে না কি বলো দিদি, বহন জি মত বলিएगा, ये तो डर के मारे रात को सो नहीं पा रहे। বলছে মানে ডর কে মারে সো নি পারে, বলে ভয়ের শেষ, এই তো নিয়ে যাচ্ছে এনাকে, ঝাড়াতেই নিয়ে যাচ্ছে। বলছে কি কি হলো রে বলতো। তো বলছে ওই সময় মানে উনি যা বললেন যে উনি তো ফুচকা বিক্রি করতেন, তো মানে একটা জায়গায় প্রপার না, মানে কোনো সময় কলোনিতে গিয়ে বিক্রি করতেন, মানে এক একটা পাড়াতে, আই মিন টু সে, হ্যাঁ, এক এক টাইমে এক একটা পাড়াতে যেতেন আর কি। তো একদিন কি হয়েছে, একটা পাড়াতে মানে হয় না ওনার মানে চেনাশোনাই হয়ে গেছে। তো একটা মানে কোনো ডোমেস্টিক হেল্পারের একটা বাচ্চা, হ্যাঁ। তো এখন তো ধরো 10 টাকার 4টা 5টা ফুচকা দেয়, তো ডোমেস্টিক হেল্পার অত পয়সাও নেই, তো 2 টাকা 3 টাকা। তো ওকে না বলতো যে আঙ্কল দিজিয়ে না, দো দো পুচকা দিজিয়ে, মানে পুচকা বলছে আমাদের ভাষা, ওরা তো পানিপুরি বলে, বা পানিপুরি দিজিয়ে না এরকম করে বলছে। তো তখন আর কি ওরা প্লেট সিস্টেম না লাগে, বাচ্চা তো, তো লোকটা কি ঠিক আছে 2 টাকার 2টো পানিপুরি দিয়ে দিল, খুব খুশি। তো একদিন কি হয়েছে, মানে লোকটা আর কি সেদিন আর কি অত খরিদ্দার ছিল না, তো ওই বাচ্চাটা এসছে, এসে বলছে যে अंकल 2 ठो पानी पूरी दीजिए ना। तो बोलছে क्या रे 2 रुपया ही देती है मम्मी, अभी 3-4 रुपया अभी नहीं बढ़ा है तेरा পকেট পানি, এরকম করে বলছে, হ্যাঁ। বলছে না আমাকে তো আজকে 2 টাকাও দেয়নি, হ্যাঁ, তুমি আমাকে পানিপুরি দাও, কালকে আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। তো ও তো মোটামুটি ওকে চেনেই, মুখ চেনে, ওর মাকেও চেনে, ঠিক আছে। তো ওকে পানিপুরি 2টো দিয়ে দিয়েছে, খেয়েছে বাচ্চাটা। পরের দিন আবার এসে, আচ্ছা একটা কথা বলে দেই যে ও তো হাতে দিত, তো সেদিন কি বলেছে যে আপ ও হাপে রাখিয়ে 2ঠো একই সাথ, মানে 2টা একসঙ্গেই দিয়ে দিন আমি নিয়ে নেবো। তো সেদিন ও হাতে হাতে নেয়নি, কেন নেয়নি জানে না। তো দিয়েছে, ঠিক আছে, পানিপুরি ওর সামনেই খেয়েছে, খেয়ে ওর বাচ্চাটা চলে গেছে, ঠিক আছে। নেক্সট দিন মোটামুটি ভিড় ছিল, দেখে অনেকক্ষণ ধরে দেখছি বাচ্চাটা দূরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তো সবাইকে পানিপুরি দিয়ে ঠিয়ে বলছে কাহুয়া রে, হ্যাঁ আবার খাবি নাকি পানিপুরি, কালকে কিন্তু 2 টাকা বাকি ছিল। तो बोलছে माँ तो आज भी नहीं दी और मुझे पानी पूरी खाने का बहुत इच्छा है, হ্যাঁ। তো বলছে যে ঠিক है तू खा ले, बाद में इकट्ठे दे देना। তো বলছে তুই খেয়ে নে, তুই পরে আবার দিয়ে দিবি। তো 2 টাকার ফুচকা সেদিনও খেয়েছে, খাওয়ার পর ও চলে গেছে। তো বাচ্চাটা চলে গেছে, তারপর আরো অন্য কাস্টমার এসে খেয়েছে। বাচ্চাটা যখন এসেছিল তখন কিন্তু অন্য মানে মোটামুটি চলে গেছিল, কোনো কাস্টমার ছিল না, পাড়া মানে রেসিডেন্সিয়াল এরিয়া, হ্যাঁ, ঠিক আছে। তো ওই বললামই ডোমেস্টিক হেল্পার, ওর মাকেও চিনতো যেই বাড়িতে কাজ করতো। তো হঠাৎ দেখে মাটা না মানে চোখ ঠুক ফুলা, মুখ ঠুক ফুলা, মানে বাচ্চাটা খেয়ে চলে গেছে, ও আর কি বেরোচ্ছে। তো দেখে মাকান যে যার ঘরে আর কি কাজ করে डोमेस्टिक हेल्परটা, উনিও এসেছেন, এসে ওকে আর কি বলছে যে তোর যদি तुझे कोई कुछ भी जरूरत पड़े मुझे बोलना, मैं करूंगी, मुझे तो विश्वास ही नहीं हो रहा है ये कैसे हो गया, तूने एक बार खबर भी नहीं दिया। তো উনি কাঁদতে কাঁদতে বলছে कैसे खबर दे हम लोगों को, আমাদের নিজেরই বিশ্বাস হচ্ছে না, আমি কি করে থাকবো, আমি কি করে থাকবো বলে হাওয়া করে কাঁদছে। তো না ফুচকা মানে ওই লোকটাকে এরকম করে সুস্মিতা দি, মানে নেইবার যে, ও তো যেটা বললাম যারা যে বিজনেস করতে গেছিলেন মুম্বাই পানিপুরি, তো না দেখছে ফেল ফেল করে। তো তখন না মানে যেহেতু ওর বাচ্চা মেয়েটাকে ফুচকা একটুক্ষণ আগেই দিলেন, আর কাঁদছে, 2 টাকা মেয়েটাকেও দিচ্ছে না, তো কি হলো ব্যাপারটা। উনি না গেছেন, মানে ওই ভদ্রমহিলাটা চলে গেছে, আর ওই মানে যে ভদ্রমহিলা যে বাড়িতে কাজ করতেন ওনারাও কিন্তু ওনার ফুচকা খেতেন। তো তখন বলছে ভাবিজি কি হয়েছে, হ্যাঁ উনি ও ও মুনিয়ার মা এরকম করে কাঁদছিল, বলছে আরে মত বাতাইয়ে, মেরে হি আঁখ সে পানি আ রা হ্যায়, মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, খবরটা এত প্যাথেটিক। তো বলছে আরে মুনিয়া তো তোমার থেকেও ফুচকা খেত। বলছে হ্যাঁ কালকেও এসছে খেয়ে গেছে। বলছি কালকে এসে খেয়ে গেছে, হ্যাঁ কালকে খেয়েছে। বলছে ওর মা বলে টাকা দেয়নি, আজকেও এসছে, আজকে আসতে চাইনি, দূরে দাঁড়িয়েছিল, বলছে আজ ভি পয়সা নিয়ে দিয়া মাম্মি নে। তো বলছে দাঁড়িয়েছিল আমি ডেকে দিয়েছি, বলছে তুমি পরে 1 খাট্টা দেবে। বলছে আপ ক্যা বাত কর রে হো ভাইয়া। বলছে হ্যাঁ এই তো জাস্ট গেল, তখনই দেখলাম ওর মা আপনার ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। তো বলছে যে
क्या बात कर रही है, वो तो 4 दिन पहले उसको অ্যাক্সিডেন্ট মে দেহান্ত হয়ে গয়া, মানে ও স্কুলে যেত, তারপর স্কুল থেকে এসে ও বিকেল বেলা যখন কাজ করতে আসতো ওই তখন আসতো আর কি, হ্যাঁ এই বাড়িতে বিকেল বেলা, মানে মুম্বাইয়ে জানো তোমার 8টা 9টার সময় কিন্তু সূর্যাস্ত হয়, খুব দেরি করে ওখানে সন্ধ্যা হয়, হ্যাঁ বিকেল মানে আই মিন টু সে ওই ধরো 4টা, সাড়ে 4টা, সাড়ে 4টা 5টা, হ্যাঁ তখন পুরো আলো, আমাদের এখানে ধরো 1টা 2টো যেমন আলো, তখন ওরকম মুম্বাইতে কিন্তু আলো থাকে। তো বলছে যে আজ এরকম করে বলেছে, বলছে নেই ও তো মানে স্কুল থেকে আসার সময় একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং স্পট ডেড বাচ্চাটা, ও তো আসছে না বলে আমরা খবর নিয়েছি বলে জানতে পারি। তো ওই এসে মানে খবরও দিয়ে গেল, এবং আমি বলেছিলাম যে টাকা আর কি ওর মাইনেটা নিয়ে যেতে, কারণ এখন তো কাজকর্ম ইয়ে হবে, আমি বলেছিলাম আমি দিয়ে আসবো, ওরা বলছে না আমাদের বস্তিতে তোমরা ঢুকতে পারবে না, তো আমি গিয়ে নিয়ে আসবো, তো ওই টাকা নিতে এসছে, হ্যাঁ ও তো মানে অবস্থা শেষ, মেয়েটাকে খুব ভালোবাসতো ওর মা বাবা দুজনেই। তো ও তো না থাম করে বসে রয়েছে, এরকম করে মাথায় হাত দিয়ে বলছে কি ক্যা বাত বল দিয়ে বলে ওখানেই সেন্সলেস হয়ে গেছে। মানে ভদ্রমহিলা একজনকে সামলে পাঠিয়েছেন, আরেকজনের অবস্থা তুমি ভাবো, মানে উনি কি বলবেন, উনি তো তারপর যেহেতু বললাম অনেকদিন ধরে ওখানে ফুচকার বিজনেস করছেন, আশেপাশে সবাই জানে, তো সবাই এসছে ওকে জল টল দিয়ে ওকে সুস্থ করার পর ওর মুখে তো ঘটনা শুনলো, তারপর বলছে কি ও তো পুরো ভয় পেয়ে গেছে, তো ইয়ে বলছে তো তুমি ভয় পেও না, ঠিক আছে কিছুদিন তুমি এখানে এসো না, কারণ এখানে আসলেই যখন তুমি মেয়েটার দেখা পাও তার মানে বোঝা যাচ্ছে ওর সোলটা এখানে ঘুরছে, এবং ও ফুচকা খেতে খুব ভালোবাসতো। তো বলছে যে ও তো মানে ভয় শেষ, তারপর বিবিকে যখন ফোন করেছে বলছে তুমি এসে যাও, তুমি যখন এত ভয় পাচ্ছ এখানে আমি ঝাড়িয়ে মানে ঝাড়ফুঁক করনেওয়ালার সঙ্গে তোমার মানে ইয়ে করে দেবো, ট্রিটমেন্ট করে দেবো, তো এসছে। তো বলছে সত্যি সুস্মিতা দি বলছে যে সত্যি কি মারাত্মক তাই না, মানে বাচ্চাটা হয়তো রিয়েলাইজই করতে পারছে না, তুমি যেমন অনেক ঘটনায় শোনা ওরকম কি যে বাচ্চারা হয়তো রিয়েলাইজই করতে পারে না যে ওদের প্রাণ নেই বা ওরা জীবিত নয়, সত্যি কেমন প্যাথেটিক না, সত্যি প্যাথেটিক একটা ঘটনা। মানে আজকে দুটো ঘটনাই মর্মান্তিক, আর ভৌতিক ঘটনা জানো তো কোথাও না কোথাও মর্মান্তিক, যেখানে মৃত্যু মানে অপমৃত্যু বা ভয়ঙ্কর মৃত্যু, সেখানেই কিন্তু ভৌতিক ঘটনার জন্ম, তাই না? তো ডেফিনেটলি এটা স্টার্টিংটা বহুতই খারাপ হয়, ওরকম খারাপ হয় বলেই হয়তো ভৌতিক ঘটনাগুলি হয়। বাবা দরকার নেই, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই সদ্বুদ্ধি নিয়ে চলো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর যারা এরকম কাজ করে দিয়েছে অতৃপ্ত আত্মাদের যাতে মুক্তি ঘটে, ভগবানের কাছে ওরা তাড়াতাড়ি চলে যায়, ওরা যাতে শান্তি পায়, সেটাই প্রার্থনা করি, আমিও করছি তোমরাও করো। তো চলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকে এপিসোডটা বন্ধুগণ আর আমি বাড়াচ্ছি না, আর কথা বলারও ইচ্ছে নেই আমার, যদিও জানো মঙ্গলবার এবং শুক্রবার দুপুর 3টায় এবং শনিবার আমি লাইভে আসি। আর কিছু আর বলছি না, আর ভালো লাগছে না আজকে, সত্যি মনটা পুরো ভারাক্রান্ত হয়ে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা দি। আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি বন্ধুগণ, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।